সালাউদ্দিন কাদের ও মুজাহিদের ফাঁসি কার্যকরে আর কোনো বাধা নেই। আলোচনা সাপেক্ষে প্রাণ ভিক্ষার সিদ্ধান্ত আসামি পক্ষের। নিরাপত্তা ব্যবস্থা জোরদার। ৩ বছরে সারা দেশে ২১ পুলিশ হত্যা। মূল আসামিরা সবসময় থাকছে ধরাছোঁয়ার বাইরে। তদন্ত ও বিচারে ধীরগতিতে উৎসাহিত হয় সন্ত্রাসীরা। মন্তব্য অপরাধ বিজ্ঞানীদের। জনগণের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর উন্নয়নে পদক্ষেপ নেওয়া হচ্ছে। সংসদের প্রধানমন্ত্রী সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সবাইকে সহযোগিতার আহ্বান। অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে এবার রপ্তানি হতে যাচ্ছে দেশীয় চিনি। চলতি মাসেই ভিয়েতনামে পাঠানো হচ্ছে 10,000 মেট্রিক টন চিনি। এবং রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে উন্নয়নের নামে ফরম পূরণের জন্য বাড়তি ফি আদায় করছে স্কুলগুলো। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস বোর্ড কর্মকর্তাদের। সময় সংবাদে সঙ্গে আছি আমি শাফিন জাহিদ। গত ৩ বছরে পুলিশ হত্যার ঘটনা ঘটেছে ২১টি। কয়েকটি হত্যা মামলার তদন্ত করছে সংশ্লিষ্ট থানা, আর বাকিগুলো ডিবি ও সিআইডিতে। কয়েকটি মামলায় সন্দেহভাজন আসামি আটক হলেও অভিযোগপত্র দাখিল এবং বিচার প্রক্রিয়ায় চলছে ধীরগতি। এসব বিষয় নিয়ে কথা বলতে গিয়ে পাওয়া যায়নি পুলিশের কোনো শীর্ষ কর্মকর্তাকে। অপরাধ বিজ্ঞানী ও সাবেক পুলিশ মহাপরিদর্শকের মতে বিচারে ধীরগতি এবং বিচারহীনতার সংস্কৃতি অপরাধীদের অপরাধ প্রবণতা বাড়িয়ে দেয় বহুগুণে। বিস্তারিত সাইফুল রুদ্রের রিপোর্টে। 2013 সালে 14 জন, 2014 সালে 3 জন, আর চলতি বছর খুন হয়েছেন 4 পুলিশ সদস্য। 22 অক্টোবর দুর্গাপুজো উপলক্ষে কড়া নিরাপত্তার মাঝে গাবতলীর পর্বত সিনেমা হলের সামনে একটি চেকপোস্টে দুর্বৃত্তের হামলা নিহত হন এএসআই ইব্রাহিম মোল্লা। 4 নভেম্বর আশুলিয়ার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একইভাবে নিহত হন কনস্টেবল মুকুল হোসেন। মুকুল হত্যার তদন্ত নিয়ে প্রশ্ন ছিল আশুলিয়া থানা পুলিশের কাছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিষয়টি স্পর্শকাতর হওয়ায় ভিন্ন আঙ্গিকে তদন্ত কাজ চালাচ্ছেন তারা। বিভিন্ন ওয়েতে আমরা এভিডেন্স কালেক্ট করার চেষ্টা করতেছি। গাজীপুর ডিবি থেকে আমরা হেল্প পাচ্ছি, আমরা নারায়ণগঞ্জ ডিবি থেকে আমরা হেল্প পাচ্ছি, আমরা ঢাকা ডিবি থেকেও সাহায্য পাচ্ছি, ডিবিআই সাহায্য পাচ্ছি। পুলিশ হত্যার তদন্ত সম্পর্কে জানতে পুলিশ সদর দপ্তরে গণমাধ্যম শাখার এআইজির মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে নম্বরটি বন্ধ পাওয়া যায়। মহানগর গোয়েন্দা পুলিশের বিভিন্ন কর্মকর্তারাও এ নিয়ে কিছু বলতে রাজি হননি। সবশেষ গণমাধ্যম শাখার উপ পুলিশ কমিশনারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও বিষয়টি এড়িয়ে যান। তবে অপরাধ বিজ্ঞানী ও পুলিশের সাবেক মহাপরিদর্শকের মতে তদন্তে ধীরগতি পরিহার করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা উচিত। পুলিশকে তো কেসগুলোর কাগজপত্র, তথ্য উপাত্ত, এভিডেন্স ফল্টলেস করতে হবে, নাহলে তো ফাঁকফোকর থেকে গেলে তো কেসটা তুমি পরিচালনা করতে পারবেন না। চার্জশিট দেওয়া হয়েছে অনেক, সেগুলো আবার কোর্টের মধ্যে ঝুলে আছে, এরকম কাহিনীও তো আছে। তো কাজেই এটা হোল ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের দীর্ঘসূত্রিতা। সেই জন্য উচিত এগুলোর খুব দ্রুত অ্যাকশন নেওয়া। দ্রুত যে অ্যাকশনগুলো, বিচার তো পরের কথা, বিচারের আগে তদন্ত করা, তদন্তের হচ্ছে যে তাদের তথ্য পাওয়া এবং অ্যারেস্ট করা, এই কাজগুলো দ্রুত করতে হবে। তারা আরো জানান, পুলিশ সদস্যরা যেমনি রাষ্ট্রের নাগরিক, তেমনি পুলিশের প্রতি রাষ্ট্রের জনগণের আস্থার বিষয়টি যেন প্রশ্নবিদ্ধ না হয়, সেই বিষয়গুলো মাথায় রেখেই এই হত্যাকাণ্ডের তদন্ত করা উচিত। উদ্বেগজনক কি না। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলবদর কমান্ডার আলী হাসান মোহাম্মদ মুজাহিদের রিভিউর আবেদন খারিজ করে তাদের ফাঁসির আদেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গতকাল সকাল 11:30টার দিকে প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এতে করে রায় কার্যকরে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। আফজাল হোসেনের রিপোর্টে আমরা প্রথমে দেখে নিব সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ শুনানি ও রায়ের বিস্তারিত। উদ্ধত আচরণ, রায় ফাঁস এবং বিচার চলার সময় নানা বিতর্কিত মন্তব্যের কারণে আলোচিত ছিলেন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী। ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের রায়ের পরও খালাস চেয়ে সর্বোচ্চ আদালতে আপিল নিয়েও করেছেন নানা নাটকীয়তা। রিভিউ শুনানিতে 5 পাকিস্তানের সাক্ষ্য নেওয়ার আবেদন, মৃত্যুদণ্ডের বৈধতা নিয়ে রিট করা সহ নানা ছলচাতুরির মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করেছেন 71 সালে তিনি দেশেই ছিলেন না, ছিলেন পাকিস্তানের পাঞ্জাবে। আপিল বিচার বলেছে, যেহেতু বর্তমান পাকিস্তান বাংলাদেশের সঙ্গে একটা বিরোধপূর্ণ সম্পর্ক রয়েছে এবং তারা হয়তোবা সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে এই ধরনের একটি সার্টিফিকেট পাঠিয়েছে।
যদিও এর সপক্ষে অকাট্য প্রমাণ না দেখিয়ে নানাভাবে আদালতকে বিভ্রান্ত সৃষ্টির চেষ্টা করেছেন তার আইনজীবীরা। বুধবার রিভিউ শুনানিতে আদালত বলেন তিনি ৭১ সালে দেশেই ছিলেন, করেছেন হত্যা, গণহত্যার মতো মানবতা বিরোধী অপরাধ। প্রায় ১.৫ ঘন্টা এই বিষয়ে শুনানি শেষে রিভিউ আবেদনটি খারিজ করে দেন আদালত। এই সার্টিফিকেট এই মুহূর্তে শেষ মুহূর্তে এটাকে বিবেচনা করার কোনো সুযোগ আছে বলে আদালত মনে করেন নেই, এবং আমরাও একই রকম বক্তব্য দিয়েছি। আজকে রিভিউ পিটিশন খারিজের মাধ্যমে তার পরিসমাপ্তি ঘটল। এই আদেশের ফলে সাকা চৌধুরীর মামলার সব আইনি প্রক্রিয়া শেষ হলো, কেটে গেল ফাঁসি কার্যকরের আইনি বাধা। দীর্ঘ ৫ বছর বিচার প্রক্রিয়ায় নানাভাবে ট্রাইব্যুনালকে বিতর্কিত করা এবং বিচার বিলম্বিত করার চেষ্টা করেছিলেন বিতর্কিত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী। সবশেষ আপিল বিভাগ তার রিভিউ আবেদনটি খারিজ করে দেওয়ায় রাষ্ট্রপক্ষের আইনজীবীর প্রত্যাশা খুব দ্রুতই এর রায়টি কার্যকর করবে সরকার, এমনটিও মনে করেন সংশ্লিষ্ট আইনজীবীরা। সুপ্রিম কোর্ট থেকে আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ফাঁসির আদেশ বহাল রাখা হয়েছে মুক্তিযুদ্ধের সময় নানা ঘৃণ্য অপরাধকারী জামায়াত নেতা আলবদর কমান্ডার আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদনের রায়েও। খান মোহাম্মদ রুমেলের রিপোর্টে থাকছে মুজাহিদের রায়ের বিস্তারিত। জামায়াতের সেক্রেটারি জেনারেল ও ৭১-এর মহান মুক্তিযুদ্ধকালীন সময়ে আলবদর কমান্ডার আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউর রায় ঘোষণার পূর্ব নির্ধারিত তারিখ ছিল বুধবার। কড়া নিরাপত্তার চাদরে ঢাকা সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির নেতৃত্বে ৫ সদস্যের বেঞ্চ বেলা 11:30টায় এজলাসে বসে মিনিট দুয়েক সময় নিয়ে জানিয়ে দেন রিভিউ খারিজের কথা। এর ফলে আপিল বিভাগের দেয়া মৃত্যুদণ্ডের রায় বহাল থাকল আলবদর কমান্ডার মুজাহিদের। এর আগে ২০১৩ সালের ১৭ জুলাই মানবতাবিরোধী ৭টি অপরাধের মধ্যে সাংবাদিক সিরাজউদ্দিন হোসেন হত্যা, বুদ্ধিজীবী সহ গণহত্যা এবং ফরিদপুরের বকচরে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা চালিয়ে হত্যার দায়ে ফাঁসির দণ্ড দিয়েছিলেন তাকে। এই রায়ের বিরুদ্ধে আপিল করলে সিরাজউদ্দিন হত্যা থেকে খালাস এবং বকচর গণহত্যার সাজা কমিয়ে যাবজ্জীবন সাজা দিলেও বুদ্ধিজীবী হত্যার দায়ে মৃত্যুদণ্ড বহাল রেখেছিলেন আপিল আদালত। আপিলের বিরুদ্ধে মুজাহিদ রিভিউ করলে সেটিও নিষ্পত্তি হয়ে গেল। মৃত্যুদণ্ড কার্যকর করার ব্যাপারে কোনো বাধা নেই এখন সরকারের সিদ্ধান্তে, এবং তারা যদি রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চান সেই কথা আলাদা। যেহেতু মামলা আজকে খারিজ হয়ে গেল দুটো মামলাই, সুতরাং কোনো রকম স্থগিতাদেশ নেই, কাজেই কোনো রকম শর্ট অর্ডারের দরকার নেই। এদিকে আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আইনজীবী রায় সঙ্গত হয়নি মন্তব্য করে বলছেন, প্রাণভিক্ষা চাইতে হবে এমন কোনো কথা নেই, রাষ্ট্র চাইলে সাজা কমাতে বা মওকুফ করতে পারে। আলী আহসান সাহেব কোনো ঘটনার সঙ্গে সম্পৃক্ত বা কোনো ঘটনার সময় উপস্থিত ছিলেন, আইনের ভাষায় বলা হয় ওভারড্যাক্ট নাই, এবং সেই কারণেই তাকে যে ফাঁসি আদেশ দেওয়া হয়েছে এটা সঙ্গত না। সরকার যদি ইচ্ছা করে তাহলে তার দণ্ডাদেশ কমাতে পারে, মওকুফ করতে পারে, ওনার চাইতে হবে এমন কোনো বিধান নাই। আলী আহসান মুজাহিদের এই মামলাটি সহ মানবতাবিরোধী অপরাধের 5টি মামলার রিভিউর নিষ্পত্তি হলো। ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে বাঙালি জাতি যখন বিজয়ের দ্বার প্রান্তে, ঠিক তখন দেশকে মেধাশূন্য করার যে পরিকল্পনা নিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী, সেই পরিকল্পনা বাস্তবায়নের অন্যতম দোসর ছিলেন আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। স্বাধীনতার ৪২ বছর পর সেই বুদ্ধিজীবী হত্যার দায়ে তাকে ফাঁসির দণ্ডে দণ্ডিত করে জাতি কিছুটা হলেও ঋণমুক্ত হলো বলে মনে করছেন মুক্তিযুদ্ধের সপক্ষের লোকজন। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। ফাঁসির দণ্ডপ্রাপ্ত মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার ক্ষেত্রে জেল কোড মেনে ৭ দিন অপেক্ষার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল সন্ধ্যায় তার গুলশানের বাসায় এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। এ সময় তিনি সব ধরনের আইনি প্রক্রিয়া শেষ করে খুব দ্রুতই রায় কার্যকর করা হবে বলেও জানান। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট এ বলা আছে পরিষ্কারভাবে যে ট্রাইব্যুনালের রায় কার্যকর করার জন্য সরকার যেই ব্যবস্থা উপযুক্ত মনে করে সেই ব্যবস্থা গ্রহণ করতে পারে। জেল কোডে বলা আছে 7 দিন, জাজমেন্টে বলা আছে যে জেল কোড উইল নট অ্যাপ্লাই, সেহেতু 7 দিন অপেক্ষা করার কোনো প্রয়োজন নাই। আমরা শেষ পর্যন্ত স্বচ্ছ প্রক্রিয়া অবলম্বন করব এবং আমরা এই রায় কার্যকর করব। সালাউদ্দিন কাদের চৌধুরী ও মুজাহিদের রিভিউ আবেদন খারিজ করে ফাঁসির আদেশ বহাল রাখার আদেশের পর অ্যাটর্নি জেনারেল বলছেন যে কোনো সময় রায় কার্যকরে আর বাধা নেই। এই মুহূর্তে রাজধানীর কেন্দ্রীয় কারাগারে আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। সেখানকার খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল, আপনার কাছে নতুন কি তথ্য আছে?
শাফিন, আপনি জানেন যে কালকে যখন তাদের রিভিউটি নিষ্পত্তি হয়ে যায় তো তার পরপরই কিন্তু তারা দুজনকে ঢাকা কেন্দ্রীয় করে আনা হয়েছে, অর্থাৎ বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামাতের সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ দুজনই এই মুহূর্তে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন। তবে আমরা সবশেষ যে খবরটি জেনেছি, কালকে রিভিউ নিষ্পত্তির যে আদেশটি সেটি এখনো কিন্তু কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছয়নি। তবে এখানে একটা বিষয় জানিয়ে রাখি যে রিভিউ নিষ্পত্তির আদেশটি কারাগারে এসে পৌঁছাতে হবে এমন কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই, এমনটা আমরা গতকালকে অ্যাটর্নি জেনারেলের কাছ থেকে জেনেছিলাম। অ্যাটর্নি জেনারেল যেটি জানিয়েছিলেন যে প্রধান বিচারপতির নেতৃত্বের বেঞ্চ কালকে যে রিভিউটি নিষ্পত্তি করে, তো তারা বলেছিলেন যে যেহেতু আপিল বিভাগ থেকে যে মৃত্যুদণ্ডটি দেওয়া হয়েছিল, সে মৃত্যুদণ্ড দেওয়ার পরে তাদেরকে মৃত্যু পরোয়ানা জারি করা হয়েছিল এবং সেই রায়টি তাদেরকে কারাগারে জানানো হয়েছিল। তো ফলে যেহেতু সেই একই রায় বহাল রয়েছে এবং যেহেতু রায়ের ব্যাপারে বা এই মামলা আর কোনো স্থগিতাদেশ নেই, সুতরাং এটি আর জানাতে হবে এমন কোনো কথা নেই। তো তারপরেও সেই কপিটি এখানে আসবে তেমনটাই আমরা জেনেছি। আর এরপরে আরেকটা বিষয় আপনাকে একটু জানাতে চাই, এখানে যে আইনমন্ত্রীর কথা আপনি শুনছিলেন যে এই মানবতা বিরোধী অপরাধী যাদেরকে ট্রাইব্যুনাল অ্যাক্টে যাদের বিচার করা হয়েছে তাদের ক্ষেত্রে জেল কোড প্রযোজ্য হবে না। তো জেল কোড অনুযায়ী বিধান রয়েছে যে কোনো মৃত্যুদণ্ডের আসামিকে তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করবেন কিনা সেটি জানার জন্য কমপক্ষে 7 দিন সময় দিতে হয়। তো যেহেতু এখানে জেল কোড প্রযোজ্য নয়, সেজন্য তাদেরকে 7 দিন সময় দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই। তো তারপরে কিন্তু গতকালকে সরকারের বিভিন্ন পর্যায় থেকে যেটি বলা হয়েছিল, যদিও জেল কোড প্রযোজ্য নয় এবং 7 দিন সময় দেওয়ার বাধ্যবাধকতা নেই, তো তারপরেও রাষ্ট্রপতির কাছে এই দুই মানবতা বিরোধী অপরাধী প্রাণভিক্ষার আবেদন করবেন কি করবেন না সেটির জন্য তাদেরকে একটি যৌক্তিক সময় দেওয়া হবে, এমনটাই আমরা জেনেছিলাম। আর এখানে আরেকটা বিষয় একটু জানাতে চাই যে আমরা দেখি যে যখন এই ধরনের মানবতা বিরোধী অপরাধীদের মামলার রায় হয় কিংবা রিভিউ নিষ্পত্তি হয়ে যায়, তো তার পরদিন কিন্তু আমরা দেখি যে পরিবারের সদস্যরা কিংবা আইনজীবীরা তাদের সঙ্গে দেখা করার চেষ্টা করেন। তো আজকে এখন পর্যন্ত আমি যে তথ্য পেয়েছি যে এখন পর্যন্ত জেল কর্তৃপক্ষের সঙ্গে সালাউদ্দিন কাদের চৌধুরী কিংবা আলী হাসান মোহাম্মদ মুজাহিদ তাদের পরিবারের কেউই যোগাযোগ করেননি, যে এখানে দেখা করার কোনো কথা আমরা এখনো পর্যন্ত জানিনি। তবে যেটি আমি আপনাকে বলতে পারি যে কেন্দ্রীয় কারাগার এলাকায় আমরা যেটি দেখছি যে এই মুহূর্তে কিন্তু নিরাপত্তা স্বাভাবিক সময়ের চেয়ে অনেকটাই জোরদার করা হয়েছে, কারণ কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে আমরা সবসময় দেখি যে কারা পুলিশ যারা রয়েছে অর্থাৎ জেল পুলিশ তারাই দায়িত্ব পালন করেন, কিন্তু আজকে এই মুহূর্তে আমরা দেখছি যে প্রধান ফটকের সামনে কিন্তু র্যাবের সদস্যরা অবস্থান নিয়েছেন, পুলিশের সদস্যরা অবস্থান নিয়েছেন, এছাড়াও কেন্দ্রীয় কারাগারের আশপাশেও কিন্তু র্যাব পুলিশের সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি। তো সবকিছু মিলে আমরা বলতে পারি যে কেন্দ্রীয় কারাগার এলাকায় এই মুহূর্তে নিরাপত্তা জোরদার রয়েছে। শাফিন। দর্শক, কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে জানাচ্ছিলেন সর্বশেষ অবস্থা সহকর্মী খান মোহাম্মদ রুমেল। যে কোনো ধরনের নাশকতা এড়াতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর বিভিন্ন সড়কে মোতায়েন করা হয়েছে বিজিবি। সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদন খারিজ করে ফাঁসির আদেশ বহাল রাখার পর গতকাল সন্ধ্যা 6টা থেকেই রাজধানীর সড়কগুলোতে বিজিবি মোতায়েন করা হয়। রাজধানীর আজিমপুর, ফার্মগেট, বিজয় সরণি সহ বিভিন্ন সড়কে বিজিবি সদস্যদের টহল দিতে দেখা যায়। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আজও তারা মাঠে থাকবেন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বন্ধ করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। এছাড়া রায় ঘোষণার পরপর গতকাল প্রায় 1.5 ঘন্টার জন্য পুরো দেশে ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়। সাধারণ মানুষ এই সিদ্ধান্তকে স্বাগত না জানালেও বিশেষজ্ঞরা বলছেন সাময়িক অসুবিধা হলেও নিরাপত্তার কারণে সরকার এ ধরনের ব্যবস্থা নিতেই পারে। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের দায়ে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামাত নেতা আলী হাসান মুজাহিদের চূড়ান্ত রায় ফাঁসি বহাল রাখার ঘোষণার পরপরই দেশে 4টি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয় বিটিআরসি। এর কিছুক্ষণ পরই হঠাৎ করে 1.5 ঘন্টার জন্য বন্ধ হয়ে যায় পুরো ইন্টারনেট সেবা। মূলত নিরাপত্তাজনিত কারণে আইন শৃঙ্খলা বাহিনীর অনুরোধেই বিটিআরসি এ নির্দেশনা জারি করে। তবে পূর্ব ঘোষণা ছাড়াই এ ধরনের সিদ্ধান্তের ফলে বিড়ম্বনায় পড়তে হয় সাধারণ মানুষকে। আমরা ফ্রেন্ডের কাছে যদি আমাদের কোনো কিছু দরকার হয় তো আমরা হোয়াটসঅ্যাপে বলি যে মেসেজ দিই। কোন একটা ক্লাস আমি করতে পারিনি, ক্লাস লেকচারটা আমার নেওয়া হয়নি, তো তখন আমরা কি বলি যে হ্যাঁ ছবিটা তুলে মেসেঞ্জারে পাঠায় দে যাতে আমি ওটা নিয়ে পড়ে নিতে পারি। বিশেষজ্ঞদের মতে ব্যবসা বাণিজ্য, অফিস আদালত সহ দেশের অনেক কিছুই এসব ইন্টারনেট সেবার উপর নির্ভরশীল হলেও নিরাপত্তার বৃহৎ স্বার্থে তা মেনে নেওয়া উচিত সাধারণ মানুষকে।
পাশাপাশি নিরাপত্তার বিকল্প ব্যবস্থা চালু করে দ্রুত এসব সেবা খুলে দেওয়ার তাগিদ দেন তারা। বৃহত্তর অর্থে যাতে পপুলার যে বিষয়গুলো সবসময় অধিকাংশ মানুষ ব্যবহার করে সেগুলোকে ব্যবহার করে যেন অপরাধী চক্র কোনো ধরনের নাশকতামূলক ঘটনা ঘটাতে না পারে, এই সমস্ত কনটেক্সটে এগুলোকে বন্ধ না করে সেগুলোকে মনিটর করে যে অপরাধীরা যেন ইউজ করতে না পারে সেই দিকে সচেষ্ট হওয়াটাই আসলে আমিও মনে করি সেদিকেই সচেষ্ট হওয়া উচিত আমাদের। মানে যেহেতু কমিউনিকেশনটা বন্ধ আছে তাদেরকে অল্টারনেটিভ মিডিয়া ইউজ করতে হবে, হয়তো টেলিফোন লাইন ইউজ করতে হবে বা SMS ইউজ করতে হবে। ওগুলো কিন্তু মোর মনিটর করা যায়, গভর্নমেন্টের কাছে টুলস আছে ওগুলো মনিটর করার জন্য, রাইট? গভর্নমেন্ট তার জনগণের স্বার্থ বা নিরাপত্তা রাখার জন্য সে ডিসিশনটা নিতেই পারে, মানে আমার জনগণ আগে সেফটি ফার্স্ট। এর আগে বিএনপি জামাতের অবরোধ কর্মসূচির সময়ও 5টি সামাজিক যোগাযোগ মাধ্যমকে নিরাপত্তার কারণ দেখিয়ে সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছিল। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। সালাউদ্দিন কাদের চৌধুরী ও মুজাহিদের রায় কার্যকরকে কেন্দ্র করে যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি ঠেকানোর পাশাপাশি দেশের নিরাপত্তার স্বার্থেই ইন্টারনেটের কয়েকটি সেবা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে, এমনটাই মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল দুপুরে সচিবালয়ের সাংবাদিকদের তিনি একথা বলেন। এদিকে আদালতের রায়ের কপি কারাগারে আসার পরই আইন অনুযায়ী রায় কার্যকর হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। শুধু আমাদের দেশে নয়, ফ্রান্সে এবং অন্যান্য জায়গায় বেশ কিছু ঘটনা ঘটেছে। যুদ্ধাপরাধীদের বিচার কার্যকর করার সময় একটা অচল অবস্থা সৃষ্টি করতে পারে। সেই জন্যই আমরা দেশকে স্থিতিশীল রাখার জন্য, আমরা শান্ত রাখার জন্য আমরা নিরাপত্তার খাতিরে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 2 জনের বিচার কার্য শেষ হয়েছে। বিচার বিভাগের থেকে যেই নির্দেশ আমাদের হাতে এসে পৌঁছবে তারপরে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব। এখন কোর্টের থেকে আমাদের কাছে আসবে এবং আইজি প্রিজনের কাছে যাবে, অর্ডারটা যাবে। সেই অর্ডারটা পেলে তারপর আমাদের সবকিছু ঠিকঠাক হলে আমরা তখন বলবো যে অর্ডার এক্সিকিউট করা যায়। জামায়াতের ডাকা সকাল সন্ধ্যা হরতালে সকাল থেকেই রাজধানীর জীবনযাত্রা একেবারেই স্বাভাবিক। বেলা বাড়ার সাথে সাথে অন্যান্য দিনের মতোই কর্মচঞ্চল হয়ে উঠেছে রাজধানী ঢাকা। সকাল থেকে নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে ঘর থেকে বেরিয়েছেন সাধারণ মানুষ। এ সময় রাস্তাঘাটেও যান চলাচল ছিল স্বাভাবিক, আবার কোথাও কোথাও অন্য দিনের মতোই যানজটেরও সৃষ্টি হয়। এদিকে জামায়াতের পক্ষ থেকে দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতালের ডাক দিলেও এর সমর্থনে রাজধানীতে কোথাও কোনো ধরনের পিকেটিং দেখা যায়নি। এছাড়া যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে রাজধানীর প্রতিটি মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। সময় সংবাদে আরো থাকছে, নড়াইলে 5ম শ্রেণীর ছাত্রী ও এক গৃহবধূকে বাড়ি থেকে তুলে ধর্ষণের অভিযোগ। মামলা হলেও আটক হয়নি কেউই। ব্যবস্থা নেওয়ার দায়সারা আশ্বাস পুলিশ প্রশাসনের। সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী পদক্ষেপে সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও জনগণের নিরাপত্তা বিধানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উন্নয়নে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। গতকাল বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্ন উত্তর পর্বে প্রধানমন্ত্রী একথা বলেন। সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী যে পদক্ষেপ আমরা নিয়েছি সেখানে প্রত্যেকটা মানুষের সহযোগিতা প্রয়োজন এবং যারা সন্ত্রাস ও জঙ্গিবাদের সাথে জড়িত তাদেরকে ধরিয়ে দেওয়া, আইনের হাতে সোপর্দ করা এবং তাদের উপযুক্ত শাস্তি দেওয়া। জনগণের নিরাপত্তা বিধানের জন্য আমাদের যেমন পুলিশ বাহিনীকে আমরা আরও শক্তিশালী করছি, তার সংখ্যা বাড়াচ্ছি। আমাদের অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলি তাদেরকে উপযুক্ত ট্রেনিং দেওয়া এবং তাদের শক্তিশালী করা। প্রত্যেক একেবারে ইউনিয়ন উপজেলা পর্যায় পর্যন্ত আইন শৃঙ্খলা যাতে উন্নত হয় তার জন্য আমরা কমিটি ইতিমধ্যেই করেছি। এই কমিটিগুলি আরও সক্রিয় করা, আর সবথেকে বড় কথা দেশের মানুষকে সচেতন করা। এই সচেতনতার সৃষ্টি হলেই আমরা দেশকে আরও শান্তিপূর্ণ পথে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হব। কারণ প্রত্যেকটা মানুষ যত বেশি সচেতন থাকবে ততই বেশি আমরা সাফল্য অর্জন করব। শীর্ষ মানবতা বিরোধী অপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মুজাহিদের ফাঁসির রায় বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছে গণজাগরণ মঞ্চ। গতকাল রায় ঘোষণার সঙ্গে সঙ্গে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আনন্দ উল্লাসে মেতে ওঠেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। পরে তারা সেখান থেকে আনন্দ মিছিল নিয়ে টিএসসি ঘুরে আবার শাহবাগে এসে শেষ করে। এ সময় বিজয়ের মাস শুরু হওয়ার আগেই
সালাউদ্দিন কাদের ও মুজাহিদের রায় কার্যকর করে দেশকে কলঙ্কমুক্ত করার দাবি জানান মঞ্চের মুখপাত্র। তাই ফাঁসির আদেশ বহাল রাখার মধ্যে দিয়ে 16 কোটি মানুষের কাঙ্ক্ষিত চাওয়া পূর্ণ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আবারও প্রমাণ হয়েছে যত বাধা ষড়যন্ত্র যাই হোক না কেন যুদ্ধাপরাধীদের বিচার প্রশ্নে কোনো আপোষ করে না সরকার, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। গতকাল দুপুরে যুদ্ধাপরাধী সাকা চৌধুরী ও মুজাহিদের রায় ঘোষণার পর বঙ্গবন্ধু এভিনিউতে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা এ মন্তব্য করেন। এ সময় তারা বলেন, কোনো শক্তিই এই রায় কার্যকরকে বাধাগ্রস্ত করতে পারবে না। রায় কার্যকরার সময়ের ব্যাপার মাত্র। তারা জামাত এবং বিএনপি বিদেশে লবিস্ট নিয়োগ করে এই বিচারকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। এখনো তারা এই রায় যাতে কার্যকর না হয় তার জন্য তারা তৎপরতা চালাতে পারে তাদের লবিস্টের মাধ্যমে, কিন্তু কোনো অবস্থাতেই এই রায়কে কার্যকর করার ক্ষেত্রে বাধাগ্রস্ত করতে পারবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত অনড় বিচারের সংস্কৃতি যে আমরা চালু করেছি, এটা আমরা অবশ্যই এই রায় কার্যকর করার মধ্য দিয়ে তা আমরা বহাল রাখবো এবং কোনো অবস্থাতেই কোনো শক্তি এই রায়কে কার্যকর করার ব্যাপারে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। সকল বাধা বিপত্তি, বিদেশি লবিস্ট, ষড়যন্ত্র, মানুষ হত্যা, সকল অপকর্মের মধ্য দিয়ে তাদের এই বিচারের রায় ঠেকাতে পারে নাই। আজকে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, মুক্তিযোদ্ধাদের বিজয় হয়েছে। দিনাজপুরে গুলিবিদ্ধ ইতালিয়ান নাগরিক পিয়েরো পারোলারিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে আনা হয়েছে। গতকাল সকালে শহরের বিআরটিসি বাস ডিপোর সামনের সড়কে 65 বছর বয়সী এই বিদেশি চিকিৎসককে পেছন থেকে গুলি করে দুর্বৃত্তরা। এ ঘটনায় জেলা জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমান ভুট্টোকে আটক করেছে পুলিশ। দিনাজপুর থেকে গোলাম নবী দুলালের পাঠানো তথ্য আর মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। স্থানীয়রা জানায়, সকাল 8:15টার দিকে সাইকেলে চড়ে কর্মস্থলে যাচ্ছিলেন ইতালিয়ান নাগরিক পিয়েরে পারোলারি। এই সময় দিনাজপুরের মির্জাপুর বাস স্ট্যান্ডে হঠাৎ করেই তার উপর হামলা করে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে 3 জন আসছেন আমাদের বিআরটিসি কাউন্টারের সামনে। একজন আচমকা মোটরসাইকেল থেকে নামে পিছন থেকে গুলি করে দিয়ে পারে গেছেন। গুলি করছে, ঘুষি মারছে, আর উনি পড়ে গেছেন, তারপর ওনারা পালায় গেছে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে সেখানে ছুটে আসেন পিয়েরে পারোলারির সহকর্মীরা। কেবল দেখলাম যে ভিতরে গেল, এখন কি আছে আমি জানি না, কি হয়েছে বলতে পারি না। জানাইলো আসলাম দেখতে। যারা বিভিন্ন জায়গা থেকে রোগী নিয়ে আসেন, তাহলে ওনাদেরকে উনি দেখাশোনা করেন আর আমাকে রিপোর্ট দেন যে রোগীর এই অবস্থা। চিকিৎসকরা জানান, ডাক্তার পিয়েরের ঘাড়ের পেছন দিকে মারাত্মক জখম রয়েছে। নিশ্চিত করে এখনই কিছু বলা সম্ভব নয়। রোগীর সার্বিক অবস্থা 48 ঘন্টা আগে বলা মুশকিল, কারণ তার হেড ইনজুরি আছে। ঠিক আছে, হেড ইনজুরি পেশেন্ট 48 ঘন্টা আগে বলা মুশকিল। আমাদের এখন মনে হচ্ছে যে এটা বুলেট ইনজুরি। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলার পুলিশ সুপার। দিনাজপুর জেলা আইন শৃঙ্খলা পরিস্থিতি, আসামিদেরকে ধরার চেষ্টা করা হচ্ছে। শহরে বিজিবি মোতায়েন করা হয়েছে। আহত পিয়েরে দিনাজপুরের সুইহারি নোভারা মিশনে 35 বছর ধরে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে সেবা দিয়ে আসছেন। এছাড়া দীর্ঘ 22 বছর ধরে সেন্ট ভিনসেন্ট হাসপাতালে কর্মরত রয়েছেন তিনি। সময় সংবাদ, দিনাজপুর। 2016 সালের এসএসসি পরীক্ষায় অংশ নিতে রাজশাহীর মাধ্যমিক বিদ্যালয়গুলোতে চলছে ফরম পূরণের কাজ। শিক্ষার্থীদের অভিযোগ, এই সুযোগে বোর্ড নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টাকা আদায় করছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তবে শিক্ষকদের দাবি, শিক্ষার্থীদের উন্নয়নেই নেওয়া হচ্ছে অতিরিক্ত টাকা। আর বোর্ড কর্মকর্তারা জানালেন, এ বিষয়ে অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে রাকিবুল হাসানের প্রতিবেদন। 2 মাস পরেই এসএসসি পরীক্ষা, তাই স্কুলগুলোতে চলছে ফর্ম পূরণের কাজ। শিক্ষা বোর্ডের নির্ধারিত ফি বিজ্ঞান, কলা ও বাণিজ্য বিভাগে সর্বোচ্চ 1400 টাকা। কিন্তু রাজশাহীর বেশ কিছু বেসরকারি স্কুলের শিক্ষার্থীরা অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ করেছে। বোর্ডের নির্ধারিত যে 1400 টাকা ফি, কিন্তু আমাদের কাছ থেকে নিয়েছে 2300 টাকা। ফর্ম ফিল আপের টাকা অনেক
অনেক পরিমাণে বেশি হয়ে যাচ্ছে আমাদের কাছে, তার জন্য আমার বাবা মা অসম্ভব হচ্ছে টাকাটা দিতে। স্যাররা তো আমাদের অতিরিক্ত চাপ দিয়ে এতগুলো টাকা নিচ্ছে। প্রতি শিক্ষার্থীর ফর্ম পূরণের জন্য বিভাগের পাঠ্যকে বোর্ড নির্ধারিত ফি 1100 থেকে 1400 টাকা পর্যন্ত, কিন্তু বেশ কয়েকটি স্কুল অনেক বেশি টাকা নিচ্ছে। তবে স্কুলের শিক্ষকরা বলছেন কোচিং সেবা দেওয়ার জন্য শিক্ষকদের জন্য কিছু টাকা ধরে ফি বাড়ানো হয়েছে। 3 মাস যে আমরা কোচিং করাই, কোচিং ফিটাই বেশি, তাছাড়া কোনো টাকা পয়সা বেশি ধরা হয় না। যারা ফর্ম ফিল আপ করছে তাদের আমরা পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস নিব, সেখানে শিক্ষকরা অনেক পরিশ্রম করবে, তাদের জন্য সামান্য কিছু ধরে আমাদের এই ফর্ম ফিল আপের টাকাটা ধরা হয়েছে। এদিকে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলছেন অতিরিক্ত ফি আদায়ের রসিদ দিয়ে অভিযোগ করলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ যদি কাউরি থাকে সে লিখিত আকারে আমাকে জানাবে, তখন আমি এই ব্যাপারে তদন্ত কমিটি পাঠিয়ে সত্যতা যাচাই করতে পারবো। রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে প্রায় 7000 উচ্চ মাধ্যমিক স্কুলে এই ফর্ম পূরণ চলছে। বিলম্ব ফি ছাড়া এটা শেষ হবে 19 নভেম্বর। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। দেশের চাহিদা মেটানোর পর এবার চিনি রপ্তানিকারক দেশের তালিকায় নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশ। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে প্রথম পর্যায়ে বিভিন্ন দেশে পাঠানো হবে 60,000 মেট্রিক টন চিনি। এর মধ্যে চলতি মাসেই ভিয়েতনামে 10,000 মেট্রিক টন চিনি পাঠানো হচ্ছে। বিস্তারিত কমলদের রিপোর্টে। বাংলাদেশে বছরে 14 লাখ মেট্রিক টন চিনি চাহিদার মধ্যে মাত্র 77,000 মেট্রিক টন চিনি সরবরাহ করে রাষ্ট্রায়ত্ত মিলগুলো, আর বাকি চিনি চাহিদা মেটানো হয় বেসরকারি কারখানার পরিশোধিত চিনি দিয়ে। শুধুমাত্র রমজান মাসে বেশি চাহিদা থাকলেও অন্যান্য মাসে তা কমে যায়, কিন্তু কারখানাগুলোতে উৎপাদন পুরোদমে চালু থাকায় গুদামে হাজার হাজার মেট্রিক টন চিনি জমে যায়। চিনি যদি রপ্তানি হয়, বাংলাদেশের যে আখ চাষিরা আছে, বাংলাদেশের যে কৃষকরা আছে, এটা মনে হয় বাংলাদেশের অর্থনৈতিক দিক দিয়ে এটা একটা অনেক ভালো একটা দিক হবে। এই অবস্থা দেশের চাহিদা মিটিয়ে বিদেশে চিনি রপ্তানির উদ্যোগ নিয়েছে সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আর বাণিজ্য মন্ত্রণালয়ের প্রথম পর্যায়ে প্রতিষ্ঠানটিকে 60,000 মেট্রিক টন চিনি রপ্তানির অনুমোদন দিয়েছে। আমরা বর্তমানে যে এলসিটা পাইছি ভিয়েতনাম থেকে, সেখানে 10,000 টন মাল যাবে এবং সেটা এই নভেম্বরের এই বাকি কয়েকদিনের ভিতরে এই 10,000 টন কমপ্লিট করতে হবে। আগে তো আমরা বিদেশ থেকে চিনি আমদানি করে খাইতাম, এখন বাংলাদেশে বিদেশ থেকে ম্যাটেরিয়াল আইনে এগুলা রিভেন করে বিদেশে এক্সপোর্ট করে। এদিকে রপ্তানির জন্য সিটি সুগারের উৎপাদিত চিনি বন্দরে কন্টেনার ভরার কাজ চলছে দ্রুত গতিতে। গুণগত মান হিসেবে মান দিয়ে বিদেশে এক্সপোর্ট করতে পারি, তাহলে ভবিষ্যতে আমরা আরো বেশি এক্সপোর্ট করার জন্য সুযোগ পাবো বা সহযোগিতা পাবো বিদেশে, তখন বিদেশের চাহিদা আরো বাইরে যাবে। মানটা বজায় রাখার জন্য নিটিং ক্লিন পরিষ্কার, এটা প্রোডাক্ট যেন অপরিষ্কার না হয় ভেবে যাওয়ার জন্য। 252টি কন্টেনারে ভর্তি চিনি নিয়ে একটি জাহাজ কয়েকদিনের মধ্যেই ভিয়েতনামের হাইপং বন্দরের উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর ছেড়ে যাবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মা ইলিশ রক্ষা কার্যক্রমের পর এবার 1 নভেম্বর থেকে পরবর্তী 8 মাস জাটকা ইলিশ শিকার নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এ সময় জেলেদের পুনর্বাসনের কথা থাকলেও সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন পটুয়াখালীর জেলেরা। তাদের অভিযোগ, স্থানীয় জনপ্রতিনিধিদের অনিয়মের কারণে তালিকায় বাদ পড়ছেন প্রকৃত জেলেরা। অবশ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। মনির হোসেন বাদলের পাঠানো তথ্য আর ছবি নিয়ে রিপোর্ট। মা ইলিশ রক্ষায় গত 25 সেপ্টেম্বর থেকে 9 অক্টোবর পর্যন্ত 15 দিন ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করে সরকার। এ সময় সারা দেশের মতো পটুয়াখালীতেও বন্ধ ছিল ইলিশ শিকার, বেচাকেনা, পরিবহন ও মজুতকরণ। এরপর 1 নভেম্বর থেকে আগামী 30 জুন পর্যন্ত দেশের নদী ও সমুদ্রে জাটকা ইলিশ শিকার নিষিদ্ধ করা হয়েছে। অবশ্য নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে জেলেদের পুনর্বাসনে সরকারি সহায়তা দেওয়ার কথা রয়েছে। কিন্তু জেলেদের অভিযোগ, 3 মাস জেলেদেরকে প্রতি মাসে 40 কেজি করে চাল দেয়া হলেও বাকি সময়ে কোনো সহযোগিতা পান না তারা। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে তালিকা তৈরিতে স্বজনপ্রীতির অভিযোগও রয়েছে। 7-8 মাস বন্ধ রাখলে আমরা কিভাবে সংসার নিয়ে চলবো? আমাকে কিস্তি আছে, তারপর আমাকে সংসার আছে, ঘর বাড়ি আমাকে এক হিসেবে নাই, আমরা সৈন্যহারা। দুটো চাল পাই, হ্যাঁ ওই যারা ওই আলাই লেডি করে, হ্যাঁ কোথায় চেয়ারম্যান মেম্বারেরা যদি আমাকে ব্যবস্থা না করে আমাকে চলার কোনো কায়দা নেই। অবশ্য তালিকা থেকে বাদ পড়া জেলেদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন সদর উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা। স্থানীয় জনপ্রতিনিধি যারা আছে তারাও যদি ত্রুটি সংশোধনের পরবর্তীতে কোনো ব্যবস্থা নেন এবং আমাদেরকে জানান, অথবা কোনো অভিযোগ আমরা পাই, সেক্ষেত্রে আমরা এই তালিকাগুলো সংশোধন করব। মৎস্য বিভাগের তথ্য মতে পটুয়াখালী জেলায় প্রায় 50,000 জেলে রয়েছেন, আর তাদের পরিবারের সদস্য সংখ্যা প্রায় 2 লাখ। সময় সংবাদ, পটুয়াখালী।
6.5 ঘন্টা বন্ধ থাকার পর দৌলদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বিআইডব্লিউটিসি জানায়, ঘন কুয়াশার কারণে গতরাত 2টার দিকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে মাঝ নদীতে আটকা পড়ে কাবেরী, খানজাহান আলী, কপতি ও মাধবীলতা সহ ছোট বড় মিলিয়ে অন্তত 7টি ফেরি। পরে সকাল 9টার দিকে কুয়াশা কিছুটা কমে গেলে ফেরি চলাচল আবার স্বাভাবিক হয়। তবে এখনও নদীর দুপারে আটকা আছে শতাধিক যানবাহন। এতে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। কুয়াশার জন্য ফেরি ছাড়ে না, এরপরে খাওয়া দাওয়া সব দিক থেকে সমস্যা। 4-5 ঘন্টা এখানে বসে আছি আমরা। এখন আমাদের ফেরি ছাড়লো না, আমাদের তো ইমার্জেন্সি কাজের জন্য তো আমরা যশোর যাচ্ছি, তাই না? রাস্তার কোনো পুলিশ নেই, কোনো কিছু নেই, চিন্তা হয় কিনা এই জন্য ডরে গাড়িতে বের হই না। কুয়াশার জন্য ঠিক আছে, অনেক সময় থেকে ওই মাথা থেকে জাম ঠেলতে পর্যন্ত আইছি, এখনো ফেরি চলাচলের ব্যবস্থা এখনো হয় নাই। নড়াইলের লোহাগড়ায় 5ম শ্রেণীর এক ছাত্রীকে এবং এক গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। তাদেরকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত 17 নভেম্বর ঘটনায় আলাদা 2টি মামলা হলেও এখনো জড়িতদের কাউকেই আটক করতে পারেনি। তবে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস পুলিশ প্রশাসনের। নড়াইল প্রতিনিধি খায়রুল আরিফিন রানার পাঠানো তথ্য আর ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত 17 নভেম্বর রাতে নড়াইলের লোহাগড়া উপজেলায় নিজ বাড়িতে প্রতিবেশী মনিরুলের সঙ্গে কথা বলছিল 5ম শ্রেণীর এক ছাত্রী। তার স্বজনদের অভিযোগ, এ সময় তাকে জোর করে বাড়ির পাশের একটি নির্জন এলাকায় নিয়ে ধর্ষণ করে স্থানীয় তুহিন, রানা ও সহযোগীরা। খবর পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। মনিরুল আমার মেয়ের ঘরের থেকে নিয়ে গেছে, ধরে নিয়ে যায় পথে নিয়ে, তারপরে কি লোকজনের এত ধরা দিয়ে ঠিক করছে। 3টে লোক শারীরিক নির্যাতন করেছে। শারীরিক পরীক্ষার জন্য বুধবার নির্যাতিতাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। যৌনভাবে সে হয়রানি হয়েছে কিনা সেটার পরীক্ষা করার জন্য আমাদের বোর্ড অলরেডি বসছে, পরীক্ষা নিরীক্ষা করা আছে, পরীক্ষার পরে আমরা বিস্তারিত জানতে পারবো। এদিকে লোহাগড়া উপজেলার কুমরি এলাকায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। স্বজনদের অভিযোগ, মঙ্গলবার রাতে স্বামীকে বেঁধে অস্ত্রের মুখে ওই গৃহবধূকে ঘরের পাশের একটি ঘেরে নিয়ে ধর্ষণ করে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে প্রতিবেশীরা। তারপরে ওরা ঘুরকে আমার স্ত্রীকে তুলে নিয়ে আসে, আসিয়া তারা ধর্ষণ করে ফিরেছে। তবে 2টি ঘটনায় অভিযুক্ত কাউকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। জিয়া এবং মুকুল ওই গৃহবধূকে রেপ করে, অভিযোগের প্রেক্ষিতে আমরা মামলা রুজু করে তদন্তপূর্বক আইন ব্যবস্থা গ্রহণ করব। স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় তুহিন ও রানা সহ 4 জনকে এবং গৃহবধূকে ধর্ষণের ঘটনায় অজ্ঞাত 8 জনকে আসামি করে লোহাগড়া থানায় মামলা হয়েছে। সময় সংবাদ, নড়াইল। দেশে বিদেশে ব্যাপক চাহিদা থাকার পরেও পিছিয়ে রয়েছে রংপুরের শতরঞ্জি শিল্প। ব্যবসায়ীরা বলছেন, শ্রমঘন এবং স্বল্প পুঁজির ব্যবসা হওয়ায় এটি হতে পারে অন্যতম একটি রপ্তানিমুখী শিল্প। এক্ষেত্রে আর্থিক সহায়তা এবং সরকারি পৃষ্ঠপোষকতা আশা করছেন এই শিল্পের সঙ্গে জড়িতরা। রংপুর থেকে ঘুরে এসে আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ক্যামেরায় ছিলেন সাইদুল ইসলাম। বয়সের ভারে নুজ্জ হলেও এখনো নিপুণ হাতে সুতার চরকি ঘুরিয়ে চলছেন এই বৃদ্ধা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্লান্তিহীনভাবে চলে তার এই কাজ। তাঁতের শাড়ি নয়, নলি পেঁচানোর সুতা থেকে তৈরি হবে বিভিন্ন রং বেরঙের শতরঞ্জি। ফ্লোর ম্যাট, টেবিল ম্যাট, পাপোশ সহ বিভিন্নভাবেই ব্যবহার হয় এই শতরঞ্জি। রংপুর শহরের শতরঞ্জি পাড়া নামে পরিচিত এলাকার প্রায় প্রতিটি ঘরে এই ধরনের কাজ হয়ে থাকে। এর মধ্য দিয়ে এলাকার কর্মসংস্থান যেমন সৃষ্টি হয়েছে, তেমনি বেগবান হয়েছে এলাকার অর্থনীতিও। নিজস্ব উৎপাদনের বাইরে এখানকার 3টি কারখানায় কাজ করেন কয়েকশো শ্রমিক। তাদের পারিশ্রমিক নির্ধারিত হয় কাজের হিসেবে। তাতে প্রতিদিন 1 থেকে 150 টাকা পর্যন্ত আয় করতে পারেন এসব নারী শ্রমিকরা। দিন 3 পিস তুলতে পারি বা 2টা পিস বা কোন দিন 1 পিস, মানে হাতের উপর নির্ভর। স্কোয়ার হিসেবে আমাকে টাকা দেয়, এছাড়া আমরা মাসিক বেতন পাইনি। সবাই করে, কেউ এইখানে করে, কেউ বাসায় করে। এগুলো বাসায় বানা যায় তো। শুধুমাত্র দেশে নয়, রংপুরের এই শতরঞ্জির চাহিদা রয়েছে ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে। তাই স্বল্প সুদে ঋণের পাশাপাশি সরকারি সহায়তা পেলে তৈরি পোশাকের পাশাপাশি শতরঞ্জি হতে পারে অন্যতম একটি রপ্তানিমুখী শিল্প। এমনটাই মনে করছেন এই খাতের সঙ্গে সংশ্লিষ্টরা। আমরা ব্যাংক লোন নিয়েছি 90 লক্ষ, এটা 15% ইন্টারেস্ট দিতে হয়। আর 90 লক্ষ টাকা খুবই স্বল্প, এবং এই অঞ্চলে কোনো শিল্প প্রতিষ্ঠান নাই। এটা বিবেচনা করে এই শিল্পকে সরকারের বিভিন্ন সোর্সে অর্থায়ন করার জন্য যেভাবে আমরা তৈরি করি
সেই পরিমাণে বিক্রি করা না পারাটাই আমাদের জন্য সমস্যা। ব্যবসায়ীরা বলছেন শুধুমাত্র ঢাকাতেই বছরে 10 কোটি টাকার বাজার রয়েছে শতরঞ্জির। তাই দেশ ও দেশের বাইরে বাজারজাতকরণের লক্ষ্যে সহায়তার প্রত্যাশা এখানকার ব্যবসায়ীদের। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, রংপুর। লন্ডনে প্রেস্টিজিয়াস মেরিডিয়ান গ্র্যান্ড হলে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে অষ্টমবারের মতো হয়ে গেল ব্রিটিশ বাংলাদেশি হুজহু ম্যাগাজিনের জাঁকজমকপূর্ণ অ্যাওয়ার্ড ও প্রকাশনা অনুষ্ঠান। যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান ও উৎকর্ষের বিবরণ নিয়ে প্রতি বছর এই ম্যাগাজিনটি প্রকাশিত হয়। ব্যতিক্রমধর্মী এই প্রকাশনায় এবার সংযুক্ত হয়েছে 275 জন ব্রিটিশ বাংলাদেশির সাফল্যগাথা। নিজ নিজ পেশায় অসাধারণ সাফল্যের স্বাক্ষর রাখায় এবার 6 ব্রিটিশ বাংলাদেশিকে সম্মাননা দেওয়া হয়। শোয়েব কবিরের পাঠানো তথ্য আর ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির গুণীজনদের উল্লেখযোগ্য অবদানের কথা স্মরণীয় রাখতে 2008 সালে যাত্রা শুরু করে বাৎসরিক ম্যাগাজিন হুজহু। বিভিন্ন ক্ষেত্রে ব্রিটিশ বাংলাদেশিদের সাফল্য গাথার কথা লিপিবদ্ধ রাখার পাশাপাশি হুজহু প্রতি বছর 6টি ক্যাটাগরিতে কমিউনিটি সদস্যদের পুরস্কৃত করে। হুজহুর এমন উদ্যোগে নিজেদের সন্তুষ্টির কথা জানালেন অ্যাওয়ার্ড প্রাপ্তরা। ব্রিটিশ বাংলাদেশিরা যুক্তরাজ্যের বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের পরিচয় দিয়েছেন। এখানকার পার্লামেন্টে 3 জন বাংলাদেশি সদস্য রয়েছেন। অদূর ভবিষ্যতে ব্রিটিশ বাংলাদেশিদের উন্নয়নের পথ কেউ রুখতে পারবে না। ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটির প্রবীণ ও নবীন সদস্যরা যে ভূমিকা রাখছে সে বিষয়ে সহজেই জানা যায় ব্রিটিশ বাংলাদেশি হুজহুর মাধ্যমে। তাই এই প্রকাশনাকে বেশ গুরুত্ব সহকারে দেখছেন লন্ডনের মেয়র নির্বাচনের কনজারভেটিভ মেয়র প্রার্থী জ্যাক গোল্ডস্মিথ। ব্রিটিশ বাংলাদেশিরা অনেক প্রতিভাবান। তারা ব্রিটেনের কারিশিল্প, রাজনীতি, অর্থনীতি, সামাজিক উন্নয়ন সহ প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রেখেছে। ভবিষ্যৎ প্রজন্মকে ভালো কাজে উৎসাহ দেওয়ার পাশাপাশি এই প্রকাশনা অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেন ব্রিটিশ বাংলাদেশি হুজহুর সম্পাদক ব্যারিস্টার সাদত করিম। আমরা সফল এসব মানুষদের নিয়ে প্রতি বছর গালা ডিনারের আয়োজন করি। ভবিষ্যতে আরো বড় পরিসরে এই অনুষ্ঠান করার আশা আছে। লন্ডনের প্রেস্টিজিয়াস মেরিডিয়ান গ্র্যান্ড হলে আয়োজিত ব্রিটিশ বাংলাদেশি হুজহু ম্যাগাজিনের জাঁকজমকপূর্ণ অ্যাওয়ার্ড ও প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায়ী, রাজনীতিবিদ, সাংবাদিক সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। সময় সংবাদ, লন্ডন, যুক্তরাজ্য। দেশের বাইরের খবর। রোহিঙ্গাদের অবৈধ অভিবাসী উল্লেখ করে তাদের বাংলাদেশে ফেরত যেতে হবে, এমনটাই মন্তব্য করেছেন এনএলডির জ্যেষ্ঠ নেতা ইউ উইন হোতেইন। গেল 8 নভেম্বরে নির্বাচনে দলের বিশাল জয়ের পর নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। নোবেল শান্তি বিজয়ী অং সান সুচির দলের এই নেতার বক্তব্য, রোহিঙ্গা ইস্যুতে দেশটির সেনা সমর্থিত বিদায়ী সরকারের নীতিই সঠিক। তবে মানবাধিকারের দিক বিবেচনা করেই এই বিষয়টি নিয়ে কাজ করা হবে বলে জানিয়েছেন তিনি। এমনকি রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশ সরকারের সাথেও একটি চুক্তি হতে পারে বলে মন্তব্য হোতেইনের। দীর্ঘ 25 বছর মিয়ানমারের সেনা সমর্থিত সরকার সেখানকার রোহিঙ্গা মুসলমানদের উপর অত্যাচার এবং নির্যাতন করেছে। তাই রোহিঙ্গারা ভোট দিতে না পারলেও সুচির দলকেই সবসময় সমর্থন জানিয়ে আসছে। তবে বিশ্লেষকরা বলছেন, গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির দলের জয় মিয়ানমারের রোহিঙ্গাদের জীবনে তেমন কোনো পরিবর্তন আনবে না। প্যারিসে হামলার মূল পরিকল্পনাকারী আব্দুল হামিদ আবাউল যৌথ বাহিনীর অভিযানে নিহত হয়েছে বলে ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। যদিও ফরাসি নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। বুধবার ভোরে তাকে ধরতে প্যারিসে একটি ভবনে চালানো হয় অভিযান, আর ওই অভিযানে নিহত হন এক আত্মঘাতী হামলাকারী সহ আরও অন্তত 2 জন। এছাড়াও অভিযানে 8 সন্দেহভাজন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে বলেও জানায় ফরাসি নিরাপত্তা বাহিনী। শুক্রবারের ভয়াবহ সন্ত্রাসী হামলার আতঙ্কের মধ্যেই বুধবার ভোররাতে গোলাগুলির শব্দে ঘুম ভাঙে উত্তর প্যারিসের বাসিন্দাদের। রাজধানীর সানদেনি এলাকার একটি ভবনে প্যারিস হামলার সম্ভাব্য মূল পরিকল্পনাকারী আব্দুল হামিদ আবাউদের অবস্থানের খবর পেয়ে অভিযান চালায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ সময় পুলিশকে লক্ষ্য করে পাল্টা গুলি চালায় বন্দুকধারীরা। গোলাগুলির এক পর্যায়ে পুলিশের গুলিতে নিহত হয় সন্দেহভাজন এক সন্ত্রাসী। এছাড়াও অভিযান চলার সময় এক নারী আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটালে নিহত হয় সেও। অভিযান শেষে এক সংবাদ সম্মেলনে প্যারিসের প্রসিকিউটর ফ্রাঁসোয়া মোলিন্স জানান, এই অভিযানের মাধ্যমে ফ্রান্সে আবারও বড় ধরনের সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে। সেই সঙ্গে অভিযানে ভবনটি থেকে 8 সন্দেহভাজন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।
অভিযানে সন্দেহভাজন ৮ সন্ত্রাসীকে গ্রেফতার করেছি আমরা। এদের মধ্যে ৭ জন পুরুষ ও ১ নারী রয়েছে যাদের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত করে কিছু জানা যায়নি। অভিযানে নিহত ২ সন্ত্রাসীর পরিচয় শনাক্ত করতেও তদন্ত কাজ চলছে। এছাড়াও অভিযানে আমাদের ৫ পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন। এদিকে বৃহত্তর স্বার্থে আইএসের বিরুদ্ধে লড়াইয়ে সবাইকে একজোট হতে বিশ্ববাসীর প্রতি আবারও আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ। বুধবার প্যারিসে অনুষ্ঠিত দেশটির নগর মেয়রদের এক সম্মেলনে একথা বলেন তিনি। আমি জানি আমাদের বিভিন্ন মিত্র রাষ্ট্রগুলোর মধ্যে মত ও আদর্শগত ভিন্নতা রয়েছে, তবে আমি বলতে চাই পুরো বিশ্বের জন্য যারা হুমকি, সেই আইএসকে ধ্বংস করতে হলে আমাদের সবাইকে একজোট হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধে নামতে হবে, তবেই তাদের পুরোপুরি নির্মূল করা সম্ভব হবে। এদিকে প্যারিসে হামলার পর ফরাসি কর্তৃপক্ষ আইএস বিরোধী অভিযান জোরদার করায় ভবিষ্যতে ফ্রান্সে আরো হামলা চালানোর হুমকি দিয়ে নতুন একটি ভিডিও প্রকাশ করেছে আইএস। অন্যয় কর্মকার, সময় সংবাদ। খেলার খবর। অস্ট্রেলিয়া ফুটবল দলের সফর সুষ্ঠুভাবে সম্পন্ন করাই প্রমাণ করে সে দেশের ক্রিকেট দলের বাংলাদেশের সফর স্থগিত করার সিদ্ধান্ত ভুল ছিল, এমনটাই মন্তব্য করেছেন বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস। সময় সংবাদকে তিনি আরো জানান, অজিরা ওই সিরিজ খেললে টাইগারদের পক্ষেই ফল আসত, তবে আসন্ন টি-20 বিশ্ব আসরের আগে অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশে আসতে পারে বলেও আভাস দিলেন এই বোর্ড পরিচালক। হুমায়ুন কবির রোজের রিপোর্ট। বাংলাদেশের নিরাপত্তার প্রশ্ন তুলে গেল সেপ্টেম্বর অক্টোবরে অনেক নাটকীয়তার পর বাংলাদেশ সফর স্থগিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া। এরপর নিরাপত্তার ওই প্রশ্ন থাকলেও ফুটবল ফেডারেশন অস্ট্রেলিয়া ঢাকায় বিশ্বকাপ বাছাই পর্বে অংশ নেওয়ার কথা জানায়। এমন অবস্থায় দেশটির গণমাধ্যমে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী প্রশ্নের মুখে পড়েন। অস্ট্রেলিয়া ফুটবল দল বাংলাদেশ সফর করতে পারলে কেন ক্রিকেট দল নয়? এর ব্যাখ্যায় ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, নিরাপত্তার প্রশ্নে তাদের সিদ্ধান্ত যৌক্তিক ছিল। অথচ নির্বিঘ্নেই বঙ্গবন্ধু স্টেডিয়ামে 2018 ফুটবল বিশ্বকাপের বাছাই পর্বে ম্যাচ খেলে দেশে ফিরেছে সকারুজরা। তাই অজিদের সিদ্ধান্ত নিয়ে এখন উল্টো প্রশ্ন তুলল বিসিবি। অবশ্যই তারা ভুল করলো এবং আমার মনে হয় যে তারা আমাদের ক্রিকেটে একটা স্পট দিয়ে গেছে। এই পর্যন্ত কোনো সময় এত গন্ডগোল আগেও 2014 সালেও এর চেয়ে বড় গন্ডগোল ছিল দেশে, পলিটিক্যাল টার্বুলেন্স ছিল, সেই সময় কিন্তু ওয়ার্ল্ড কাপ হয়ে গেছে। এতগুলা টিমকে আমরা এখানে হ্যান্ডেল করেছি। এবছর ক্রিকেট আকাশে বাংলাদেশ দুর্দান্ত ও অপ্রতিরোধ্য, তাই অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডিন জোন্স থেকে শেন ওয়ান পর্যন্ত মন্তব্য করেন, নিরাপত্তার প্রশ্ন অজুহাত মাত্র। টাইগারদের কাছে হারের লজ্জা এড়াতেই সফর স্থগিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এই বোর্ড পরিচালকও বিশ্বাস করেন, অজিরা আসলে ফর্মে থাকা বাংলাদেশ দারুণ কিছু করতে পারত। আমাদের যে এখন যে অবস্থান, আমরা যেভাবে আমরা ভালো করছি, আমাদের ক্রিকেট যে লেভেলে আছে, আমরা অস্ট্রেলিয়ার সাথে খুবই ভালো খেলতে পারতাম। এদিকে বিভিন্ন সূত্রে জানা গেছে, টি-20 বিশ্ব আসরের পর হয়তো সংক্ষিপ্ত সফরে অস্ট্রেলিয়া ক্রিকেট দল 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আসতেও পারে বাংলাদেশে। এমন প্রশ্ন অবশ্য হাওয়ায় উড়িয়ে দেননি এই বোর্ড পরিচালক। যদি এপ্রিলের দিকেও যদি একটা কোনো যদি গ্যাপ থাকে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কেন্দ্রীয় কারাগারে স্বাভাবিক সময়ের চেয়ে অতিরিক্ত নিরাপত্তা জোরদার। 2 যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকরে 7 দিন অপেক্ষার সুযোগ নেই, বললেন আইনমন্ত্রী। 3 বছরে সারা দেশে 21 পুলিশ হত্যা। মূল আসামিরা সবসময় থাকছে ধরাছোঁয়ার বাইরে। তদন্ত ও বিচারে ধীরগতিতে উৎসাহিত হয় সন্ত্রাসীরা, মন্তব্য অপরাধ বিজ্ঞানীদের। জনগণের নিরাপত্তায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উন্নয়নে পদক্ষেপ নেওয়া হচ্ছে, সংসদে বললেন প্রধানমন্ত্রী। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সবাইকে সহযোগিতার আহ্বান। অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে এবার রপ্তানি হতে যাচ্ছে দেশীয় চিনি। চলতি মাসেই ভিয়েতনামে পাঠানো হচ্ছে 10,000 মেট্রিক টন চিনি। এবং রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে উন্নয়নের নামে ফর্ম পূরণের জন্য বাড়তি ফি আদায় করছে স্কুলগুলো। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস বোর্ড কর্মকর্তাদের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি আর সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ে।